ডেইলি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি, আপনার একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, হ্যাঁ? যখন কোশ্চেন করবেন তখন একটু অন করে নেবেন। ঠিক আছে, শোনা যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ঠিক আছে, শুনতে পারছেন। তো আজকে আমরা আমাদের সেকেন্ড সেশন এটার সাথে লেবার ল এর বাংলাদেশের যে কারেন্ট লেবার ল সেগুলিতেই এটা আমরা সে অনুযায়ী তৈরি করা হয়েছে। আপনার আপনার স্লাইডে গেলে দেখবেন যে ওয়ার্কিং আওয়ার অ্যান্ড লিভ, আমরা ওই স্লাইডটাই যাই। ডেইলি ওয়ার্কিং আওয়ার অর্থাৎ আমাদের দেশের শ্রম আইনের 101 ধারা, 100 ধারায় বলা আছে আপনি 8 ঘন্টা কাজ করবেন। এবং 100 ধারায় 8 ঘন্টার কথা বলা আছে। এরপরে আপনার 100 ধারার একের একটু নিচে দুইয়ে বলা আছে আপনি যদি এমপ্লয়িকে নোটিশ দিয়ে, ওয়ার্কারকে নোটিশ দিয়ে আরো 2 ঘন্টা খাটাতে হবে, কিন্তু তার কনসেন্ট লাগবে। কিন্তু সেই কনসেন্টের জন্য সেই 2 ঘন্টার জন্য আপনাকে এক্সট্রা পে দিতে হবে। হ্যাঁ, তাইলে আপনি মানে নর্মাল তার ডেইলি ওয়ার্কিং আওয়ার 8 আওয়ার্স, আর তার কনসেন্ট নিয়ে আরো 2 ঘন্টা ওভার টাইম করাতে পারবেন, মোট 10 ঘন্টা। তাইলে এই 10 ঘন্টার জন্য 8 ঘন্টা তো আপনি তাকে নর্মাল স্যালারি দিবেন, আর বাকি 2 ঘন্টার তো ওভার টাইম দিবেন। ওভার টাইমের হিসাব সামনে আছে, আমি সেইখানে বলবো। ওভার টাইমে ডাবল মজুরি দিতে হবে। ওভার টাইমটা আপনাকে হিসাব করতে হবে কিভাবে, সেটা আমি এখানে বলে দিলে ওখানে আর বলবো না আর কি। ঠিক আছে? ওভার টাইমের হিসাবটা আমাদের লেবার রুলস এর 102 রুলস এর 102 বলা আছে। আপনি যদি দৈনিক মজুরিতে ওভার টাইম কাউন্ট করেন, তাইলে ওই যে আমার 8 ঘন্টা, আটের এক এক ঘন্টা, 1 ঘন্টার হিসাব করতে হলে 1/8, কারণ আপনি 1/8 আর 1 ঘন্টা ওভার টাইম করলে আপনাকে ওই 1 ঘন্টার মজুরি, নর্মাল মজুরি দ্বিগুণ হারে দিতে হবে। আপনি যদি সাপ্তাহিক, সপ্তাহ বেশি ভিত্তিতে যেসব শ্রমিক আছে তাদের জন্য 1/48 দিয়ে ভাগ করে আপনি পার ঘন্টা মজুরি বের করবেন। এবং মাসিক ভিত্তিতে 208 দিয়ে ভাগ করে হিসাব করবেন। এটা আমরা সামনে আছে, আমরা সামনে দেখাবো। ঠিক আছে? নো ট্রান্সপোর্টেশন ওয়ার্কার ইজ পারমিটেড টু ওয়ার্ক বিয়ন্ড অ্যালাউড অ্যান্ড পারমিটেড টাইম ফ্রেম ইন অ্যাক্ট। অর্থাৎ আপনি দিনের মানুষের ওয়ার্কিং টাইমটা এইভাবে করবেন যাতে মানুষ পাবলিক ট্রান্সপোর্টেশনের মাধ্যমে তার অফিস কর্মস্থলে যেতে পারে। আপনাকে ট্রান্সপোর্টেশন দেওয়ার কোনো বাধ্যবতা বাধ্যবাধকতা নেই। তারপরেও আপনি যদি আপনার এমপ্লয়িকে ট্রান্সপোর্টেশন সুবিধা, সেটা আপনার বিষয়। কিন্তু আইনে ম্যান্ডেটরি কোনো অপশন নাই। নো ট্রান্সপোর্টেশন ওয়ার্কার ইজ পারমিটেড। ওমেন ওয়ার্কারকে কাজের রাতের নাইট শিফটে কাজ করাতে হলে তার কনসার্ন নিতে হবে। তার কনসেন্ট নিলে সে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কাজ করতে পারবেন, কিন্তু উইদাউট কনসেন্ট তাকে কাজ করানো যাবে না। কনসেন্ট শুধু সে মুখে দিলে হবে না, তার জন্য একটা ফর্ম আছে, ফর্ম 35। ফর্ম 35-এ সে কনসেন্ট দিবে। আবার সে যদি কনসেন্টটাকে ক্যান্সেল করতে চায়, ফর্ম 35-এ দিয়ে সে কনসেন্টটা ক্যান্সেল করবে। আবার এই এই যে আপনি একজন ওমেন ওয়ার্কারের রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কাজ করিয়েছেন, তার জন্য আবার রেজিস্টারের ফর্ম 36টা, এটা রেকর্ডটা রাখতে হবে। কারণ ওমেন রাইটস ইজ সো সেন্সিটিভ ইন গ্লোবাল এরিয়া। সেই কারণে এই রেকর্ড রেজিস্টার গুলা খুব, এইচআর কে খুব মানে খুব মেটিকুলাসলি এগুলি সংরক্ষণ করতে হবে। আর এই যে এই ফর্ম গুলার কথা আমি বলছি, এগুলি রুলসে আছে। রুলস, ড্রাইভার রুলস 2015-এ আছে। No worker can work more than one organization in the same day without permission of the chief inspector. এখানে বলছে যে আপনি একই লোক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না চিফ ইন্সপেক্টরের পারমিশন ছাড়া। কিন্তু আমাদের দেশে দেখা যায় একই মালিকের অনেকগুলো অর্গানাইজেশন থাকে। সকালে একজন এক অর্গানাইজেশনে কাজ করলে বিকালে আবার আরেক অর্গানাইজেশনে কাজ করে।
তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে অনেক ক্ষেত্রে চিফ ইন্সপেক্টরের এই পারমিশনটা ডিউলি নেওয়া হয়। কিন্তু আইনে আছে চিফ ইন্সপেক্টরের পারমিশন ছাড়া একজন ওয়ার্কার একাধিক প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন না। কিন্তু আমাদের দেশের মালিকদের অনেক অর্গানাইজেশন থাকে, তারা সকালে এক জায়গায় কাজ করায়, বিকালে আরেক জায়গায় কাজ করায়, নাইট শিফটে আরেক জায়গায় কাজ করায়। তো যে এই কাজগুলা করাইলে এটা আইনে আছে। চিফ ইন্সপেক্টর যিনি কলকারখানা দপ্তরের চিফ ইন্সপেক্টর, ওনার থেকে পারমিশন নিতে হবে। ঠিক আছে, এবারটা স্যার একটু পিছনের স্লাইডের একটা ইস্যু ছিল। বলেন বলেন বলেন। নো ট্রান্সপোর্টেশন ওয়ার্কার ইজ পারমিটেড টু ওয়ার্ক বিয়ন্ড দ্য আমি অ্যালাউ। হচ্ছে নো ট্রান্সপোর্টেশন হচ্ছে মানে আইনের দ্বারা আপনাকে ট্রান্সপোর্টেশন গ্যারান্টিড করা যাবে না। বুঝতে পারছেন না? আপনাকে মনে করেন আপনাকে গাড়ি দিয়ে আনতে হবে বা বাস দিয়ে আনতে হবে, এমন কোনো অব্লিগেশন নেই। কিন্তু আপনি যদি আপনার প্রতিষ্ঠানের লোকদেরকে, যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, তারা এমপ্লয়ীদেরকে ওই যে স্টাফ বাস দিয়ে আনা নেয়া করে, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ দিয়ে, সেটা তো আপনার নিজস্ব পলিসি। কিন্তু এটা আইনের ম্যান্ডেটরি না। নো ট্রান্সপোর্টেশন ওয়ার্কার ইজ পারমিটেড, অর্থাৎ আপনি এটাকে রাইট বা অব্লিগেশন হিসেবে ক্লেম করতে পারবেন, যে আমি দূরে থাকি, আমাকে গাড়ি দিয়ে আনতে হবে, এই কথা বলতে পারবেন না। আপনি ওয়ার্কিং প্ল্যানটা এইভাবে করবেন যাতে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবল থাকে এবং সে পাবলিক ট্রান্সপোর্টে করে ওয়ার্ক প্লেসে আসতে পারে। দিস ইজ দি ফ্যাক্ট অফ দিস ম্যাটার আর কি। বোঝা গেছে? জি স্যার, গট ইট, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে। এক্সেপশন সেম এমপ্লয়ার, ওই যে একটু আগে বললাম যে একাধিক প্রতিষ্ঠানে কাজ করানো যাবে না, কিন্তু ওই যে সেম এমপ্লয়ার করে এক্সেপশন উইদিন দি ওয়ার্কিং আওয়ার্স। উইদিন দি ওয়ার্কিং আওয়ার্স আপনি 4 ঘন্টা এখানে করবেন, 8 ঘন্টা আপনার ওয়ার্কিং আওয়ার্স, 4 ঘন্টা এখানে করাবেন, 4 ঘন্টা ওখানে করবেন, 6 ঘন্টা এখানে করবেন, 2 ঘন্টা ওখানে করাবেন। ট্রান্সপোর্টেশন টাইম ইজ কনসিডার্ড এজ ওয়ার্কিং টাইম। সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে যে সময়টা ব্যয় হয় সেটা তার ওয়ার্কিং টাইম হিসাবে ধরবে। এই আর কি, সে এক জায়গায় যাইতে রাস্তায় তার 1 ঘন্টা লেগে গেল, এটা তার ওয়ার্কিং টাইম হিসাবে ধরবে। কনভেন্স বিল মাস্ট বি পেইড। সে যদি আহ, এক অর্গানাইজেশন থেকে আরেক অর্গানাইজেশনের দূরত্ব যদি বেশি হয় এবং সেখানে যদি কনভেন্স লাগে, সেটা অফিস বিয়ার করবে। এই আর কি। কারণ সে তো নিজের পকেটের পয়সা খরচ করে একটা জায়গায় কাজ করতে আসছে, এখন আপনি আরেক জায়গায় পাঠাচ্ছেন, সেখানে 100 টাকা গাড়ি ভাড়া লাগে, ইউ হ্যাভ টু পে দ্যাট বিল। যদি আপনার 6 ঘন্টা কাজ করেন এক নাগাড়ে, তাহলে 8 ঘন্টা আপনি ইন্টারভেল রেস্ট দিবেন আর কি। 8 ঘন্টা কাজ করলে আপনি 1 ঘন্টা দিবেন নামাজ বিরতি, লাঞ্চ, এগুলি করার জন্য। ইন্টারভেল রেস্ট, ইন্টারভেল না হলে মানুষের কাজের শক্তি, মানুষকে তো কাজে একটু রেস্ট দিতে হবে। তাহলে 6 ঘন্টা হলে ½ অ্যান আওয়ার, আর 6 ঘন্টার অধিকে হলে 1 ঘন্টা দিতে হবে। আবার আপনার যদি হ্যাজার্ডাস ওয়ার্ক হয়, সেক্ষেত্রে তার বিভিন্ন, যেমন লিফটে যে ওয়ার্কার কাজ করবে তাকে 2 ঘন্টা অন্তর ½ অ্যান আওয়ার দিতে হবে, যিনি রিরোলিং মোলে তাকে 2 ঘন্টা আর ½ অ্যান আওয়ার দিতে হবে। এগুলি হ্যাজার্ডাস ওয়ার্কের ক্ষেত্রে ইন্টারভেলটা কুইক হয়। অনেক জায়গায় 2 ঘন্টা পরে ½ অ্যান আওয়ার, অনেকগুলোতে 4 ঘন্টা পরে ½ অ্যান আওয়ার, এরকম ভাবে ইন্টারভেল দিতে হবে। আমাদের দেশে আগে যারা পুকুর কাটতো দেখতেন যে মাটি তো কন্টিনিউয়াস কাটা যায় না, একটা সার্টেন মতো ওরা সবাই রেস্ট করে। এ- ওই ওই কাজটাই আইনে ওই কাজটাই আইনে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ আপনাকে হ্যাজার্ডাস ওয়ার্কারের ক্ষেত্রে আপনাকে আনইন্টারেক্টেড কাজ করার ফাঁকে বিভিন্ন ধাপে তাকে রেস্ট দিতে হবে। রিরোলিং মিল, তারপর ওই যে লিফট, তারপর হার্ড, যেখানে হ্যাজার্ডাস, সেসব জায়গায় 2 ঘন্টা পরে ½ অ্যান আওয়ার আপনাকে রেস্ট টাইম দিতে হবে। এগুলি আইনে আছে আর কি। আমাদের তো একটু আগে উইকলি ওয়ার্কিং আওয়ার, আপনি যদি দিনে 8 ঘন্টা। হ্যাঁ জি, তো স্যার, বলেন। এখানে এখানে যে আহ, 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অথবা হাফ হাফ অ্যান আওয়ারের 2 বার কথা বলা হয়েছে। তো এইটা কি আপনার আপনার এই হচ্ছে, আপনি আপনি বিষয়টা আগে আসে। জি 6 ঘন্টা হলে ½ অ্যান আওয়ার, 6 ঘন্টার অধিকে হলে 1 ঘন্টা। 1 ঘন্টাকে আপনি 2 ভাগেও ভাগ করে দিতে পারেন। বুঝতে পারছেন না? জি জি মনে জি। করেন, হ্যাঁ, আপনার ইচ্ছা, মনে করেন কাজটা যদি হ্যাজার্ড হয়, তাকে আপনার ওই 1 ঘন্টাকে 2 ভাগে ভাগ করে দিতে পারেন, এই কথাই বলা আছে। আচ্ছা স্যার, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে
আহ, 8 ঘন্টার যে এটা, 8 ঘন্টার ভিতরেই কি আমার 1 ঘন্টা রেস্ট পাবে, নাকি 8 ঘন্টা আর 1 ঘন্টা মিলে 9 ঘন্টা টোটাল ডিউটি আর হবে? আপনার ওই যে এই রেস্টিং আওয়ারটা আপনার ওটার ভিতরেই হবে, আর কারণ আপনি যদি আবার রেস্টকে আলাদা করে দেন তাহলে তো আপনার ওয়ার্কিং আওয়ার 9 ঘন্টা হয়ে গেল। রেস্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দি ওয়ার্কিং আওয়ার, বুঝতে পারছেন না? আপনি তো প্রতিষ্ঠানের জন্যই কাজ করেন, আপনি যদি রেস্ট না পান তাহলে আপনি পরের দিন না আসতে পারলে আপনি তো পুরাটাই লস্ট। ওয়ার্কারের হেলথ হ্যাজ হেলথ মানে অকুপেশনাল সাইডটা আপনাকে দেখতে হবে, বুঝতে পারছেন না? জি আপনি স্যার, যদি ওকে কিন্তু রেস্ট না দেন, সে যদি অসুস্থ হয়ে গেল, মনে করেন আপনি রেস্টটা দিলেন না, সে অসুস্থ হয়ে গেল, তাহলে লসটা কার? লসটা তো যেমন আমাদের এমপ্লয়ারের। হ্যাঁ, আমাদের একটা কমন প্র্যাকটিস আছে, যেমন আমার ফার্মাতে, ফ্যাক্টরিতে, আট টোটাল ডিউটি আওয়ার হয় 9 ঘন্টা, মানে নর্মাল হুম, এজ ইউজুয়াল 9 ঘন্টার 1 ঘন্টা লাঞ্চ ব্রেক, ওইটাকে হুম। তারা কাউন্ট করে না। 8টা থেকে, এটা জি ফার্মা ওই যে আপনার যারা অপারেটর টপারেটর ওদের ওই ওদেরকে 9 ঘন্টা ওয়ার্কিং আওয়ার ধরে না। জি জি জি, 1 ঘন্টা লাঞ্চ সহ 9 ঘন্টা ধরে আর কি, 1 ঘন্টা লাঞ্চ ব্রেক দেয়। কিন্তু আপনি যদি ওই ওই রেস্টিং আওয়ারটা যদি অর্গানাইজ ওয়ার্কিং আওয়ারের ভিতরে, সাধারণ কনসেপ্ট ওয়ার্কিং আওয়ারের ভিতরে যদি ইনক্লুড না হয়, তাহলে তো এটা আলোচনায় আসার দরকার ছিল না। ঠিক আছে না? জি স্যার। আপনার সাধারণ কনসেপ্ট তাহলে হোয়াই দি রিক্রিয়েশন পার্ট হ্যাজ ইনক্লুডেড ইনটু দি ওয়ার্কিং টাইম, because when you work 6 hours you have to give half an hour interval or resting time, ঠিক আছে? আর above 6 hours you have to, যেমন আমাদের দেশে এই রমজানে মানুষের ওয়ার্কিং আওয়ার কমাই দিছে কেন? মানুষের যাতে রোজা টোজা ভালো থাকতে পারে সেই কারণে ওয়ার্কিং আওয়ার সবার কমাই দিছে না? তাহলে এখন তো জি স্যার। প্রাইভেট অর্গানাইজেশনের লোকরা কি করবে? তারা হইলে কি করতে, এই 3 ঘন্টা যোগ করে দিতে, ঈদের পরে অন্য সময় এই কাজটাকে তারা রিকভারি করে নিবে, এটা না। কিন্তু ফেস্টিভ্যালের ক্ষেত্রে কি করে, এইসব ক্ষেত্রে কি করে, ফেস্টিভ্যালে অর্গানাইজেশনের মানুষ বন্ধের দিনে কাজ করে করে এটা জমায় জমায় ঈদের সাথে একসাথে 8-10 দিন ছুটি নেয়। এই কাজটা আমাদের দেশে প্র্যাকটিস আছে সব অর্গানাইজেশন, কারণ ওয়ার্কাররা তো ঘন ঘন বাড়ি যেতেই পারে না। সেই জন্য ওরা বন্ধের দিনে কাজ করে করে জমায়, ঈদের টাইমে একসাথে 10-12 দিন ফ্যাক্টরি বন্ধ থাকে, ওরা সবাই বাড়ি করে যায়। এটা আমাদের দেশে প্র্যাকটিস আছে, ঠিক আছে? আর কোশ্চেন থাকলে করেন, ঠিক আছে? জি স্যার। তো স্যার আরেকটা ফার্মা এটা প্রশ্ন ওরা ছিল। নিজেরা প্র্যাকটিস করে নিছেন, কারণ ফার্মার অনারিয়াম ভালো তো। ফার্মা তো ভালো সেক্টর আমাদের দেশের ফার্মা ইন্ডাস্ট্রি। কারণ আমি ফার্মা ইন্ডাস্ট্রির সাথে দুইটার সাথে গত 4 বছর থেকে ক্যাজুয়ালি অ্যাটাচড, এবং আমি তাদেরকে দেখি, কিন্তু তাদের পেমেন্ট ভালো, সবারই ভালো। আমি কমফোর্টলি অন্যান্য যে সেক্টরে কাজ করছি তার মধ্যে ফার্মা সেক্টরের মানে মাল্টিনেশনালের তো খুবই ভালো। বাংলাদেশের তো ফার্মার মোস্ট অফ দি মাল্টিনেশনাল হ্যাজ লেফট দ্য কান্ট্রি। তারপরেও দুই একটা কারো কাছে জয়েন্ট ভেঞ্চার বোর্ডে আছে দুই একটা, কিন্তু মোস্ট অফ দি ফার্মার জয়েন্ট মাল্টিনেশনালস হ্যাভ লেফট দি কান্ট্রি। আমাদের দেশের এই যে লিন্ডেও তো মনে হয় প্রায় যাচ্ছে, আজকে দেখলাম তারা 4,500% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে মানুষ কি করে, প্রফিট ইজ ইজিলি রিপ্যাট্রিয়েবল টু হোম কান্ট্রি, তখন ওরা ওইভাবে তাদের ইনভেস্টমেন্ট ফান্ডটাকে হোম কান্ট্রিতে নিয়ে যায়। সেই কারণেই এইটা একটা সিগন্যাল যে লিন্ডা, পারহাপস লিন্ডা ইজ অলসো মুভিং। স্যার এটা কোশ্চেন ছিল স্যার, সেটা হলো হ্যাঁ, আমাদের যে ওয়ার্কিং আওয়ার যেটা বলা আছে যে 8 আওয়ার্সের ব্যাপারটা, এটা কি স্যার ম্যাক্সিমাম নাকি স্যার স্ট্যান্ডার্ড কোনো লিমিট? এটা আমাদের শ্রম আইনের 100 ধারায় বলা আছে, একজন একজন শ্রমিককে আপনি দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করাতে পারবেন না, এবং তার কনসেন্ট নিয়ে আরো 2 ঘন্টা 10 ঘন্টা কাজ করাতে পারবেন। এই আর কি, এটা আমাদের শ্রম আইনের 100 ধারায় বলা আছে, 2006 সালে যে অ্যাক্ট সেখানে বলা আছে, এই আর কি। স্যার ক্লিয়ার। এখন যা আইনে যেটা আছে সেটা তো, আইন তো রাষ্ট্রের সবার জন্য, ঠিক আছে না? স্যার স্যার কম্পেনসেটরি লিভ সম্পর্কে একটু যদি বলতেন। কোনটা কোনটা? কম্পেনসেটরি লিভ, ক্ষতিপূরণ মূলক যে সেটা আছে ছুটিটা। সামনে, সেটা সামনে আছে তো, ক্ষতিপূরণ লিভ জি সামনে আছে। জি, লিভ থ্যাংক আপনার সামনে সামনে গেলে, আপনার তো এখনো কোর্স শেষ হয় না, কোর্স গাইডলাইন শেষ হোক, সবগুলোই আছে সামনে সামনে যাবে।
ঠিক আছে, সামনে পাবেন। উইকলি হলিডেজ, আপনি আপনার আমাদের দেশে এই যে শপিং মল টল এগুলির জন্য 1.5 দিন উইকলি হলিডে বলা আছে। আর অন্যান্য ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট, এগুলি সপ্তাহে একদিন আপনাকে ওয়ার্কিং হলিডে দিতে হবে আর কি। আপনি 7 দিনের সপ্তাহ, সুতরাং একদিন হলিডে দিতে হবে। এই যে শপিং মল টল যেগুলি আছে এগুলিতে 1.5 দিন, আর ফ্যাক্টরি সহ অন্যান্য এস্টাবলিশমেন্টে একদিন। আহ, আর আপনার যিনি নাইট শিফটে কাজ করবেন তার পরের দিন তো আপনি তাকে কাজ করাতে পারবেন না, এবং নাইট শিফট যখন যেদিন শেষ হবে ওনার, সেদিন উনি 24 ঘন্টার একটা লম্বা ছুটি পাবেন আর কি। 24 ঘন্টা ওনার ডেটা কাউন্ট হবে শিফট যেদিন শেষ হয়। এটাকে বলে নাইট অফ ফ্যাসিলিটি। হসপিটালে আছে, নার্সরা যখন নাইট শিফট ডিউটি করে, যখন শিফট শেষ হয় শেষ দিন সে আহ, তার সন্ধ্যায় আসে না, সে পরের দিন সকালে আসে। মানে সে নাইট শিফট শেষ করে সকালে তো চলে যাবে, তাইলে নিয়ম অনুযায়ী তার শিফটে যদি ডিউটি, তাহলে সে নাইটে আসবে, কিন্তু যেদিন শেষ হবে সেদিন সে নাইটেও আসবে না। এই জন্য তার এটা 24 ঘন্টার, এই জন্য শিফট শেষের দিন তার 24 ঘন্টার দিনটা কাউন্ট হয়। এটা হচ্ছে ফর নাইট শিফট, এই যে লাস্টের 24 ঘন্টার বিষয়টা এটা। ঠিক আছে। আর ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে তো আমাদের দেশের শ্রমিক গাড়িতে নাইট পৌঁছে গাড়ি চালায়, তার তো গাড়ি যখন চালায় তখন তো তার, এবং তার ক্ষেত্রে ম্যাক্সিমাম ওভার টাইম হবে, 150 আওয়ারের বেশি কাজ করতে পারবে না। এবং তার ক্ষেত্রে সে গাড়ি থেকে যেদিন নামবে সেখানেও তার 24 ঘন্টার হিসাবটা থাকবে। তবে আমাদের দেশে কেউ ড্রাইভাররা মানে না। কেন মানে না? তারা একদিন যদি কাজ না করে তাদের মজুরি হয় না, এই জন্য তারা যতক্ষণ শরীরে অ্যালাউ করে ততক্ষণ কাজ করতে পারে থাকে। এই যে এক্সট্রা অ্যালাউন্স, ওভার টাইম, ওভার টাইম হচ্ছে এইটাই, আমি বলি ওভার টাইম আমাদের রেভাল রুলস এর 102 ধারায় বলা আছে। ওভার টাইম হিসাবের পদ্ধতি বলা আছে। এবং আপনার যদি ক্যাজুয়াল ডেইলি বেসিসের লোক দিয়ে ওভারটাইম করতে হলে তার ওই যে 8 ঘন্টা, আটের এক দিয়ে ঘন্টায় মজুরি দিয়ে অন্য 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টা যাই কাজ করান সেগুলি ডাবল মজুরি দিতে হবে। সাপ্তাহিকদের 48 দিয়ে ভাগ করতে হবে, মাসিকদের 208 দিয়ে ভাগ করে ওভারটাইম হিসাব করে দিতে হবে, এবং ডাবল রেট। আবার আরেকটা কনফিউশন হতে পারে, যেসব সংস্থায় শ্রম আইন ইফেক্টিভ সেখানে ডাবল রেট, আর যেসব সংস্থায় শ্রম আইন ইফেক্টিভ না সেখানে সিঙ্গেল রেট। এই আর কি। মানে 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টার পয়সা পাবে, আর শ্রম আইন যেখানে ইফেক্টিভ সেখানে ডাবল রেট পাবে। ঠিক আছে। জি, সামনের দিকে যান। স্যার একটা বিষয় একটু জানার জন্য বলেন স্যার। বলেন স্যার বলেন। মান্থলি হলে 208 দিয়ে ভাগ দিচ্ছে স্যার, 208-এর স্যার লজিকটা একটু যদি বলেন। সপ্তাহ দিনে হলে ওই যে লজিকটা খুব সোজা। লজিক হচ্ছে, দিনে হইলে 8 ঘন্টা, তাহলে আটের এক দিয়ে ভাগ করছি, 1 ঘন্টা কাজ বা 2 ঘন্টা কাজ ওভার টাইম। সপ্তাহে হইলে 48, 6 8 48। তো মাসিক হইলে ওই যে ঘন্টা 208, আপনি হিসাব করেন 208 হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার স্যার। একদম, একদম পানির মতো সহজ। ঠিক আছে। জি স্যার। 8 48 208, ডেইলি, উইকলি, মান্থলি। ঠিক আছে। এই, ঠিক আছে। এটার হিসাবের পদ্ধতি আপনি লেবার রুলস এর 102 ধারা দেখে নিতে পারেন। ঠিক আছে, 215-এর 102 ধারা একদম অঙ্ক করে ওখানে হিসাব করে দেওয়া আছে। আর নোটিশ ফর ওয়ার্ক, ওয়ার্কারকে নোটিশের প্ল্যান দিবেন, নোটিফাই করবেন যে এই সপ্তাহে এইরকম কাজ, তোমার 7 দিন 5 দিন। তার শিফট, সেই সপ্তাহে আপনি মর্নিং শিফট, কেউ ডে শিফট, কেউ নাইট শিফট, আপনি শিফট নোটিশ দিবেন, নোটিফাই করবেন। অর্থাৎ ওই যে আপনাদের বিভিন্ন সংস্থা রোস্টার একটা বিষয় আছে কেন না, রোস্টারে কে দিনে কে নাইটে, যেসব জায়গায় নাইট শিফট আছে সেখানে একটা রোস্টার শব্দ আছে। রোস্টার ডিউটি মানে হচ্ছে ইউ হ্যাভ টু নোটিফাই ইউর ওয়ার্কার্স ফর শিফটিং ডিউটি অ্যান্ড ডিউটি ডেসক্রিপশন, এখানে ফুল কিছু থাকবে। ঠিক আছে। রোস্টার আর ক্যাজুয়াল লিভ, এবার আমরা লিভ পার্টে আসছি। আপনার যে ওই কম্পেনসেটরি লিভ, লিভ টিভ এগুলি আস্তে আস্তে সামনের দিকে পাইতে পারে। ক্যাজুয়াল লিভ সিএল, লেবার লতে বলা আছে 1 বছর কাজ করলে আপনি 10 দিন ক্যাজুয়াল লিভ করবেন। ক্যাজুয়াল লিভ হচ্ছে আপনার হঠাৎ করে আপনার শরীর খারাপ হয়ে গেছে, আপনি যাইতে পারছেন না, আপনি আপনার সুপারভাইজার নোট করবেন যে আমার তো জ্বর আসছে, আমি আসতে পারছি। তো এইটা বছরে আপনি 10 দিন এই জাতীয় লিভ অ্যালাউ করতে পারবেন।
আর লিভের ক্ষেত্রে আমি একটা ফান্ডামেন্টাল রাষ্ট্রের কনভেনশন, লিভ ইজ এ প্রিভিলেজ, এটা আপনার একটা প্রিভিলেজ, কিন্তু আপনি রাইট হিসাবে এটা ক্লেম করতে পারবেন। অর্থাৎ লিভটাকে আপনি কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে লিভ এনজয় করবেন। ক্যাজুয়ালি আপনি 10 দিন পাবেন, এটা অ্যাকিউমুলেটেড হবে না, এটা বছর ক্যালেন্ডার ইয়ারে এটা শেষ হয়ে যাবে। আপনি 1 বছরের ভিতরে আপনি এটা ভোগ না করলে এটা কোনো কোনো জায়গায় অ্যাকিউমুলেটেড হবে না, এটা ল্যাপস হয়ে যাবে। স্যার তার আর মানে স্যার ডিসেম্বর নাগাদ স্যার মানে ক্যাজুয়াল লিভটা মানে ফিনিশ হয়ে যাবে, মানে ওই লিভটা আজকে দেন জানুয়ারি মাস হ্যাঁ নতুন হ্যাঁ, করে আপনি আবার মনে করেন 10 দিন পাবেন, আপনি 6 দিন ভোগ করছেন, 4 দিন ল্যাপস হয়ে যাবে, ডিসেম্বর মাসের 31 তারিখে ল্যাপস হয়ে যাবে দ্যাট মিনস আমার সাথে 10 দিন ক্যাজুয়ালি। থেকে আবার স্টার্ট হবে নেক্সট ইয়ার থেকে 1 তারিখ। হ্যাঁ, আবার আবার নতুন জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা ক্যালেন্ডার ইয়ারে কাউন্ট হয় সব কিছু জি স্যার, আরেকটা আমাদের। বিষয় সেটা হলো স্যার আমাদের যে হুম লিভটা এখন যারা প্রবেশন পিরিয়ডে যারা থাকে মানে কারো 3 মাস কারো 6 মাস, হুম। এক্ষেত্রে কি স্যার লিভ কি স্যার আদৌ অনেক জায়গায় আমি দেখছি লিভ এটা প্র্যাকটিস করে না। প্রবেশন পিরিয়ডে আমাদের, আমরা আমরা যে আমি যে মানে আমি তো প্রায় 28 বছর চাকরি করি, আমরা সাধারণত লিভ মনে করেন ওরা চাকরি হয়েছে 3 মাস, প্রবেশন পিরিয়ডে 1 বছর, ওই 3 মাসে 1 বছরের যেই পরিমাণ পার্টস তার ম্যাচিউর হয়েছে ওই পরিমাণে আমরা অ্যালাউ করি। মানে প্র্যাকটিস আর কি। কোনো এটা কনভেনশন নাই, প্র্যাকটিস হচ্ছে সে সে চাকরি করছে তার প্রবেশন পিরিয়ড যতদিন সে চাকরি করছে, বরং ওই টাইমে যে কর্তৃক তার ম্যাচিউরটা ওই কর্তৃক আমরা অ্যালাউ করি, এটা প্র্যাকটিসে আমরা করি। ঠিক আছে। আর সবচেয়ে বেশি অ্যালাউ করি কারণ নতুন কর্মীদের কি হয়, বিয়ের প্রয়োজন হয়, তো বিয়ের ক্ষেত্রে এই সময় আমরা এই জাতীয় ছুটি অ্যালাউ করি। কারণ তখন তো তার ইএল ম্যাচিউর হয় না, তার 12 মান্থ চাকরি না হলে ইএল হয় না, তার ক্যাজুয়াল লিভ অনেকে দেয় না, কিন্তু আমরা আহ, যেটুক পরিমাণ তার ম্যাচিউর হয়েছে সেটা দেয়। অনেক সময় নেসেসিটি কন্ডিশনে আমরা তার লিভ দিয়ে দিই, কিন্তু আর্ন হলে সেটা অ্যাডজাস্ট করি, তার আর্ন হয়নি, মনে করেন তার এটা কোয়ারেন্টাইন ডিজিজ হলো, চিকেন পক্স হলো, চিকেন পক্স ছোঁয়াচে হয়, একজন থেকে আরেকজন হয়, তখন এই ক্ষেত্রে আমরা এই জাতীয় ছুটিগুলো নেসেসিটি কন্ডিশনে আমরা অ্যালাউ করি। এইচআরকে সবসময় খালি বইয়ের দিকে তাকাইলে হবে, অনেক সময় প্র্যাকটিস দিয়ে অর্গানাইজেশনের স্বার্থ দেখে ওই জাতীয় অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার। বুঝতে পারছেন? হ্যাঁ। আর এই সিক লিভ ক্যালেন্ডার ইয়ারে 14 দিন দেওয়া হয়, এটাও অ্যাকিউমুলেটেড হয় না, এটাও আপনি রেজিস্টার, বাংলাদেশের বিএমডিসি বলে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল লাইসেন্স যাদের আছে ওই জাতীয় চিকিৎসকরা লিভ প্রেসক্রিপশন বলতে বলে যে 5 ডেজ বেড রেস্ট, মানে আপনি 5 দিন রেজিস্টার প্র্যাকটিশনার জমা দিয়ে আপনি ওই 14 দিনের আপনার শারীরিক অসুস্থতার জন্য আপনি এইটা ভোগ করতে পারবেন। এটা সরকারিতে 28 দিন থাকে, মানে 28 দিন জমা থাকে, বছরে 14 দিন, অর্থাৎ আপনি সরকারি ক্ষেত্রে বা সেক্টর কর্পোরেশনের ক্ষেত্রে 28 দিন জমা থাকে, আর আমাদের লেভেল হতে 14 ডেজ। আপনি অসুস্থতা জনিত কারণে রেজিস্টার্ড প্র্যাকটিশনার প্রেসক্রিপশন নিয়ে আপনি 14 দিন সিক লিভ ভোগ করতে পারবেন আপনার শারীরিক অসুস্থতার কারণে। ঠিক আছে, এটা বছরে 14 দিন লেবার ল। আবার অন্যান্য অর্গানাইজেশনে অন্যান্য সরকারিতে 28 দিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আছে, কিন্তু লেবার ল অনুযায়ী, যেখানে আপনারা তো আবার জানেন যেসব অর্গানাইজেশনে কোনো সার্ভিস রুল নাই বা কোনো নিজস্ব বিধিবিধান নাই, সেখানে লেবার লই মানতে হবে, তখন আলটিমেটলি লেবার লতেই যাইতে হবে। লেবার ল অ্যাপ্লিকেশনের সূত্র হচ্ছে আপনি লেবার লতে যেটা আছেন ওর থেকে কম দিতে পারবেন না, বেশি দিলে আপনি সমস্যা নাই, কারণ মিনিমামটা আপনি লেবার ল অনুযায়ী দিবেন। আপনার সিক লিভ লেবার লতে বলা আছে 14 দিন, আপনি 30 দিন দিলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনি 13 দিন দিতে পারবেন। দিস ইজ দি ফান্ডামেন্টালস। বোঝা স্যার, গেছে আইনের? হ্যাঁ বলেন। স্যার যদি কেউ এসএল নেয় তাহলে তো তাকে সাপোর্টিং ডকুমেন্টস, ওই যে রেজিস্টার প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন লাগবে। স্যার সেই ক্ষেত্রে যদি একদিনের জন্য নেয় সেই ক্ষেত্রেও কি ম্যান্ডাটরি এটা নিতে হবে স্যার? যদি সে সিক লিভটা অ্যাভয়েড করতে হয়, আপনাকে আইনের ফাঁকটা দেখতে হবে। আপনি যদি তার জন্য সিক লিভ মঞ্জুর করেন, 1 দিন হোক 14 দিন হোক, তাহলে সিক লিভের নেসেসারি কন্ডিশন রেজিস্টার প্র্যাকটিশনারের সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট বলতে মানে তার প্রেসক্রিপশন লাগবে, তো সেটা না থাকলে আপনি সিক লিভটা 1 দিনও মঞ্জুর করতে পারবেন। ঠিক আছে। জি স্যার। কিছু কিছু ক্ষেত্রে একটু ভুল প্র্যাকটিস করা হয় যে 3 দিন পর্যন্ত হলে ডক্টরেট সার্টিফিকেট দেওয়া লাগবে না এক্ষেত্রে। এরকম কথা নাই,
কারণ আপনি পার্লামেন্ট কন্ডিশন হচ্ছে আপনি সিক লিভ মঞ্জুর করতে হলে আপনি রেজিস্টার্ড প্র্যাকটিশনারের সার্টিফিকেট লাগবে। জি এখন স্যার, আপনার ধন্যবাদ স্যার। অর্গানাইজেশন যদি মনে করে যে 3 দিন পর্যন্ত আমরা সার্টিফিকেট নিব না, তাহলে সেটা ওকে, সেটা কোনো, সেটা তার সমস্যা নাই। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওই যে ব্যাক স্লাইডে ক্যাজুয়াল লিভের ব্যাপারে যে আপনি হুম বলছিলেন যে যদি সকালবেলা দেখলাম যে আমি অসুস্থ, হুম। তো স্যার আমার তো মনে হয় সেক্ষেত্রে মনে হয় সিক লিভ হওয়ার কথা, মানে আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছি আপনার ক্যাজুয়াল তো লিভটা কি আমি জিনিস, মানে ক্যাজুয়াল লিভ হচ্ছে আপনার হঠাৎ করে প্রয়োজনে লিভ দরকার। অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করে আপনার এমন একটা কাজ এসে গেছে, মনে করেন আপনার একজন নিকট আত্মীয় মারা গেছে, আপনি তাকে দেখতে বাড়ি যাবেন, এইসব ক্ষেত্রে এরকম আর কি, একেবারে এসেনশিয়াল কজ আপনার আপনার পার্সোনাল এসেনশিয়াল কজ এসে গেছে, যেটাকে আপনি ইগনোর করতে পারছেন না। বুঝতে পারেন? আহ, এর মধ্যে আমি আপনার নিজস্ব অসুস্থতাও আছে, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিও আছে, আপনার ফ্যামিলি অ্যাক্টিভিটিও আছে। স্যার সরি স্যার, আমার একটা আরেকটা কোশ্চেন করবো স্যার আপনাকে, সেটা হচ্ছে বলেন। 14 দিন ক্যাজুয়াল লিভ থাকে, কিন্তু 14 দিন যখন না, একজন সিক দশ লিভ দিন 14 দিন। হুম স্যার সরি 10 দিন, হুম কিন্তু একজন এমপ্লয়ি 1 মাস বা 2 মাস চাকরি করলো, অলরেডি সে 5 দিন 6 দিন নিয়ে ফেললো, হুম। সেক্ষেত্রে আসলে কি তাকে দেওয়া যাবে কিনা? পরবর্তী আবার সে ছুটি চাচ্ছে ওই ক্যাজুয়াল যে লিভ, সেক্ষেত্রে তাকে দেওয়া আপনার যাবে কিনা? কারণ তো আপনার তার 1 বছর পূর্ণ হয়নি। হ্যাঁ, কিন্তু জিনিস হচ্ছে আপনি নেসেসিটি কন্ডিশন দেখবেন না, তার তার কন্ডিশনটা কি। আপনি 2 মাসে 6 দিন 8 দিন দিয়ে দিলেন, ঠিক আছে না? কিন্তু তার হয়তো নেসেসিটি কন্ডিশন না দিয়ে সে যদি মিথ্যা কথা না, তাহলে তো ও আস্তে আস্তে তার তো কনফার্মেশনই ডিলে হয়ে যাবে। বুঝতে পারছেন না? জি স্যার, ধন্যবাদ স্যার। আপনার করবে কাজ, যে লোক 2 মাস চাকরি করে 8 দিন খেয়ে ফেলছে বা 6 দিন খেয়ে ফেলছে, তাইলে সে সামনে 1 বছর পর্যন্ত চলতে পারবে না। কিছু লোক আমাদের দেশের ওই যে ম্যানেজমেন্ট কনসেপ্ট, মানুষ একটু লেজি, মানুষ কাজ করতে চায় না, ম্যানেজমেন্ট থিওরি এক্স থিওরি, এটা তো আপনারা জানেন। এক্স থিওরিতে মানুষ কাজ করতে চায় না এটা, এবং মানুষ হ্যান্ডেল করা এইচআর এর জন্য সবচেয়ে কমপ্লেক্স ডিউটি। স্যার আমার একটা কোশ্চেন আছে, আর বলবো স্যার দুইটা কোশ্চেন। বলেন বলেন বলেন। স্যার একটা হচ্ছে স্যার আমাদের অনেক সময় হয় কি শুক্র এবং শনিবার, মানে অনেক আমরা বেসরকারি। আসবো ওই যে সাফিক্স প্রিফিক্স, ওই আপনার হ্যাঁ উইকলি হলিডে স্যার, এবং ইএল এর সাথে বা সরকারি বন্ধের সাথে লাগলে হ্যাঁ ওইটা আমরা সামনে আসবো, ঠিক স্যার, আছে? আমার একটু কথা আছে স্যার, যে শুক্র শনিবার তো আমাদের এমনি ছুটি থাকে, প্লাস যদি আরো আমরা ক্যাজুয়াল লিভ দেই, তাহলে এই ক্ষেত্রে তো স্যার আমাদের অনেক ছুটি হয়ে গেল। না, মানে আপনার আপনার আইনে, আপনার আমাদের দেশে আইনই আছে, আপনি ক্যাজুয়াল লিভের আগে আরো পিছে গভর্নমেন্ট হলিডে বা যে কোনো উইকলি হলিডের সাথে টাচ হলে ওটা ইএল এ কনভার্ট হয়ে যাবে, মানে এনুয়াল বা ইএল, যেটা আর্ন লিভ অথবা এনুয়াল লিভে কনভার্ট হয়ে যাবে। ও বুঝতে পারছেন? আচ্ছা স্যার। এটাই হচ্ছে জিনিস। আপনি, আচ্ছা। আমি আপনাকে মনে করেন আপনার শুক্র শনি না, জি রবিবার আপনি বন্ধ নিছেন, সোমবার আপনি জয়েন করতেছেন, ঠিক জি আছে? তাইলে জি। একদিকে এই 3 দিন আপনি 3 দিন বন্ধ হবে, কিন্তু আর্ন লিভ হবে, সিএল হবে। হ্যাঁ। অর্থাৎ আচ্ছা এগুলির সাথে টাচ লাগলেই মানে ক্যাজুয়াল লিভের আগে পাশে কারোর লগে থাকবে না। এক- মানে উইকলি হলিডে, গভর্নমেন্ট হলিডে, যে কোনো হলিডের সাথে টাচ হইলে সে তার ওই আর্ন এবং অ্যানুয়াল লিভে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? হুম। জি স্যার। আচ্ছা, তারপর এই যে আর্ন স্যার লিভ এটা কি আসলে, লেবার লতে স্যার? এটা সরকারি প্র্যাকটিস নাকি লেবার লতেও স্যার এটা আছে স্যার? লেবার লতে বলা আছে, লেবার রুলসে বলা আছে যে সরকারি ছুটি বা অন্যান্য ছুটির সাথে ক্যাজুয়াল লিভ মঞ্জুর করা যাবে না। ঠিক আছে? তার মিন্স সিক কি, লিভটা কি? ক্যাজুয়াল যদি আপনি মঞ্জুর না করেন তাহলে তার অন্য লিভ মঞ্জুর করতে হবে। তাহলে জি স্যার। অন্য লিভ মঞ্জুরি করার প্রথম অপশন কি আসে? অ্যানুয়াল লিভ। ঠিক আছে? সিক লিভটা কি এটার সাথে যুক্ত সিক হবে? লিভ তো ওই যে অসুস্থতা, ডাক্তারের সার্টিফিকেট, ডাক্তারের কাছে যাই বলতে হবে যে ডাক্তারের, ডাক্তার তো রোগের চিকিৎসা করবে, সে রোগের প্রয়োজনে সে সে প্রেসক্রিপশন করবে 5 ডে বেড রিস্ট, 3 ডে বেড রিস্ট, 10 ডে বেড রিস্ট। বুঝতে পারছেন না? না ওটা এটা, ডাক্তারের প্রেসক্রিপশন মাস্ট। এইটার সাথে যদি ওই যে ইসের সাথে যুক্ত হলে কোনো সমস্যা নেই, ওই যে হলিডে, উইকলি হলিডে, এটার সিক সঙ্গে? লিভের মনে করেন, সিক লিভ হচ্ছে আনইন্টারেড, মনে করেন আপনি 10 দিন দিল সিক লিভ, বেড রিস্ট, এটার আচ্ছা ভিতরে সরকারি হলিডে, অন্যান্য হলিডে যা আসে সে ওটার ভিতরে হজম হয়ে যাবে।
এক জায়গায় এক মুরগিরে দুইবার জবাই করা যাবে না। আপনি অসুস্থ, অসুস্থতার ভিতরে সব ঈদের বন্ধ পড়লো, কিন্তু আপনি সিক লিভে আছেন, ঈদের বন্ধ ওটার ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে, জি স্যার, ইনক্লুডেড ধন্যবাদ হয়ে স্যার, যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আরো ক্লিয়ার করার জন্য স্যার। জি জি জি, থ্যাংক ইউ স্যার। স্যার আর একটা কথা বলবো স্যার। বলেন বলেন বলেন। স্যার এই যে আমাদের স্যার যে এই যে ছুটিটা স্যার, এ, হুম। ও স্যার খেয়াল নেই স্যার, পরে আবার বলবো ফেস্টিভ্যাল স্যার। লিভ ওই যে 11 দিন, ওই যে ওটা সেটা তো প্ল্যান করে আগে আপনি হিসেব করে দিবেন, ঠিক আছে? জি স্যার। স্যার ফেস্টিভ্যাল মনে লিভ পড়ছে। 11 days, হ্যাঁ, ফ্যাক্টরিতে। হুম। জি স্যার, বলবো স্যার একটু। বলেন স্যার আমার বলেন। যেমন স্যার যেমন সিক লিভ, মানে আমি যদি সিক নেই স্যার, ধরেন একদিনে আমার স্যার জ্বরটা সেরে গেল বা অসুস্থ যে কারণে আমি সিক নিছি, কিন্তু এই জন্য আমি ডাক্তার দেখাতে পারলাম না, তা সে হুম। মানে আমি সেক্ষেত্রে সিক লিভটা কাউন্ট হবে কিনা? আপনি তখন ক্যাজুয়াল লিভ দিন একদিনের জন্য। ও ক্যাজুয়াল লিভের জন্য আপনার ডাক্তারের সার্টিফিকেট লাগবে। আচ্ছা। স্যার আমি বললাম যে আমি অসুস্থ স্যার, মানে আমি অফিসে বললাম, কিন্তু এদিকে একদিনের মধ্যে আমার ইয়েটা মানে সেরে গেল এবং আমার ডাক্তার দেখানো লাগলো না, তাহলে সেটা আপনি বল। ওই ক্যাজুয়াল লিভ, এই জাতীয় লিভের জন্যই ক্যাজুয়াল লিভ আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। তো এই যে হার্নলিভের সব জায়গায় আর্নলিভ অর্জন করার জন্য ওই যে শ্রম আইনে 12 দিন কাজ করলে একদিন আর্নলি হবে, ফ্যাক্টরি গুলাতে 18 দিন কাজ করলে একদিন হবে, আমাদের দেশে চা বাগানে 22 দিন, ওগুলো সবাই ঠকায়। 22 দিন কাজ করলে একদিন আর্নলি হবে। আর নিউজ পেপার ওয়ার্কে 11 দিন কাজ করলে নিউজ পেপারে একদিন আর্নলি হবে। 11 দিন কাজ আপনি অর্জন করে করে নেবেন। আমাদের দেশের সরকারেও 11 দিন কাজ করলে একদিন আর্নলি হয়। আর আমাদের ফ্যাক্টরি গুলাতে 18 দিন কাজ করলে একদিন হয়। এই এই যে 15 days ইন দি কেস অফ এ ফ্যাক্টরি, 1 day, এখানে 15 দিনে আছে। আবার 18 দিন হচ্ছে ট্রি টি 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 স্টেটে 18 দিন। আর ফ্যাক্টরিতে 15 দিন, আর উপরে 12 days ওয়ার্ক established adult worker entitled to get leave wages after completing one. ও, আপনাকে ওই যে 12 মাস কাজ করলে, 1 বছর কাজ করলে আপনার আর্লি ম্যাচিউর হবে, ঠিক আছে? আপনার আর্লি ম্যাচিউর হলে আপনি 1 বছর কাজ করলে আপনি আর্লি ম্যাচিউর হবে। আর 15 ডেজে একদিন, ট্রি প্ল্যান্টেশনে 18 ডেজে একদিন। আর আহ, আহ, সবগুলাতে 14 ডেজে একদিন। আর 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 হচ্ছে আপনার নিউজ পেপারে 11 দিনে একদিন, ঠিক আছে? এটা এটা বোঝা গেছে, 11 দিন কাজ করলে একদিন, এই হিসাবগুলা অ্যাকুমুলেটেড রাখতে হবে, কারণ এগুলি পেয়েবল ইনকাম। যদি কোনো এইচআর তার লিভ রেজিস্টারের এই লিভ গুলা, সব লিভই অ্যাডজাস্ট, মানে হিসাব রাখতে হয়। কারণ লিভের মাধ্যমে আপনি যদি লিভ রেজিস্টার লিভ গুলা যদি আপনি অ্যাকাউন্টিং না করেন, তাহলে কোম্পানির পে বেশি হবে, কারণ এগুলিতে তো আপনাকে ফুল পেমেন্ট দিতে হয়। ক্যাজুয়াল লিভ 10 দিনে আপনি ফুল পেতে আপনি ছুটি পাচ্ছেন, সুতরাং কোম্পানির এক্সপেন্ডিচার যাচ্ছে। পেরোল ম্যানেজমেন্ট এই লিভ গুলা কনসিডার করে হিসাব রাখে, যাতে আহ, কেউ এক্সট্রা ফেসিলিটিস না নিতে পারে। তার যখন সমস্ত ছুটি শেষ হয়ে গেলে তখন এই লিভ উইদাউট পে মঞ্জুর করতে হয়। অ্যাডজাস্টমেন্ট টু আর লিভ, ইফ এনি holiday occurs in the leave granted under the section included in SAS leave. আপনার হলিডের সাথে if any holiday occurs in the leave granted under this section shall be included in SAS leave. আপনার ওই যে একটু আগে বললাম না, আপনার ওই যে সিক লিভ বা অন্যান্য লিভের মধ্যে আপনি পড়ছে, সেগুলি এগুলি ইনক্লুড হয়ে যাবে। ব্যালেন্স অফ দি লিভ উইল বি অ্যাডেড ইন দি লিভ, এই বছরের লিভ আর পরের বছরের লিভের সাথে অ্যাকুমুলেটেড হবে। অর্থাৎ এই বছর আপনার 12 দিন জমা আছে, সামনের বছরের আবারও 12 দিনের সাথে বা ইয়ের সাথে যে কয়দিন ম্যাচিওর হয় সেগুলি যোগ হবে আর কি, এগুলি অ্যাকাউন্টিং রাখবে। আর কিউমুলেটিভ ফিগারটা এস্টাবলিশমেন্টে 40 ডেজ থাকবে, 60 ডেজ থাকবে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টে। আর অ্যাডোলিসেন্ট অ্যাডোলিসেন্ট ওয়ার্কার মানে কিশোর শ্রমিক, যারা 14 থেকে 18, আমাদের দেশে কিশোর শ্রমিক বলে, ওদের লাইট ওয়ার্ক দিতে ওদের 60 ডেজ পর্যন্ত জমা থাকবে অ্যাডোলিসেন্ট ওয়ার্কারের। অর্থাৎ আপনি যেই ছুটিটা অর্জন করবেন, ভোগ করা ভোগ যদি আপনি করেন সেই পার্টটা লেস হবে, বাকি পার্টটা আপনার হিসাবে জমা থাকবে, ঠিক আছে? স্যার শুধু আর লাস্ট পয়েন্টে অ্যাডোলেসেন্ট ওয়ার্কারের জন্য, বাকিগুলো অ্যাডাল্ট ওয়ার্কারের জন্য। হ্যাঁ, অ্যাডাল্ট ওয়ার্কার, অ্যাডোলেসেন্ট হচ্ছে 14 থেকে 18, যাদেরকে লাইট ওয়ার্ক করতে হবে। আরেকটা জিনিস আপনাকে বলি,
ইএল এর হিসাবটা অর্গানাইজেশন ভালো করে রাখে, একটা তো 60 ডেজের ব্যাপার, বাকিটা আবার হিসাব রাখতে হয়, স্পেশাল লিভ হিসাবে ওখানে রাখতে হয়, কারণ মানুষের প্রয়োজনে অনেক সময় তার পুরো অনেক সময় মানুষ লম্বা অসুস্থতায় পড়ে, তখন তাকে ওই জাতীয় ছুটি থেকে স্পেশাল তার অন লিভ থেকে ছুটি মঞ্জুর করতে হয়। অনেকে মনে করে যে 60 দিন পর্যন্ত জমা আছে, 60 দিনের হিসাব রাখবে, না, আপনাকে এই ইএল এর পুরো হিসাবটাই রাখতে হবে। বুঝতে পারছেন? জি ওই স্যার। জাস্ট, হ্যাঁ, স্যার আমি ইএল এর একটা কোশ্চেন ছিল অ্যানুয়াল স্যার, সেটা লিভের হচ্ছে হিসাবটা আপনার পুরোই রাখতে রাখবে, কারণ মানুষ অনেক সময় কর্মক্ষেত্রে অনেকগুলা জন্ডিস টন্ডিস লম্বা ছুটি প্রয়োজন হয়, তখন আপনার ওখান থেকে ডেবিট করতে হয়, ছুটি মঞ্জুর করতে হয়। আর ফাইনাল পেমেন্টের সময় আপনি যখন 30 দিনের ভিতরে কোনো ওয়ার্কার চলে যায়, ফাইনাল পেমেন্টের যে আমার, আপনি 60 দিনের পেমেন্ট দিবেন অথবা 40 দিনের পেমেন্ট দিবেন, কিন্তু ওই হিসাবটা রাখতে হবে পুরোটাই। অনেকে মনে করে, অনেক অর্গানাইজেশন মনে করে 60 দিন তো আছে, বাকিটার হিসাব রাখির দরকার নাই, কিন্তু তার প্রয়োজনে যখন তার নেসেসিটি ক্লোজ হবে, তখন তার ওই অ্যাকিউমুলেটেড অবস্থান থেকে ছুটি মঞ্জুর করতে হয়, এই জন্য হিসাবটা রাখতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেন বলেন। হ্যালো, কি কোশ্চেন স্যার করতে চাইছিলেন? হ্যাঁ বলেন। স্যার 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 আমি তাহলে বলতে চাচ্ছিলাম স্যার, স্যার বলেন, আর্ন লিভ একজন কি একজন স্যার এক বছর হওয়ার পরে কি স্যার ভোগ করা যাবে, নাকি স্যার 6 মাস কাজ করলে 6 মাসে যতটা আর্ন লিভ অর্জিত হবে এটা সে সে আপনার আইন হচ্ছে 12 মান্থ চাকরি করলে, 1 বছর কাজ করলে এটা ম্যাচিউর হবে, তখন তাইলে ম্যাচিউর না হলে ভোগ করবেন কেন? জি স্যার, ধন্যবাদ স্যার। আর 1 বছরটা কি হচ্ছে জয়নিং ডেট থেকে শুরু হবে? হ্যাঁ, ডেট অফ জয়নিং থেকেই তো, 12 মান্থ কাজ করলে তার জব কনফার্মেশন হইলেই তাইলে ইএল অ্যাডজাস্টমেন্ট হবে। অনেকে মনে করেন যে অনেকে মনে করেন যে 12 মাস চাকরি করলে ইএল শুরু হয়ে যাবে না, এই প্রবেশন পিরিয়ড বা এই সময় আপনার জবটাকে রেগুলার জব হিসাবে আপনার অর্ডার করলে আপনি ইএল মঞ্জুর করতে পারবেন। অনেক সময় 12 মাস চাকরি করার পরও ওই যে একজন বললো না 2 মাসের ভিতরে 8-10 দিন ইয়ে হয়ে গেছে, তখন কি হয়, তার প্রবেশনের পিরিয়ডটা সামনের দিকে এক্সটেন্ড হয়, তার জব কনফার্ম করতে হবে, জব রেগুলার হলেই আপনি আর্লি আর্লি ইস্যু করতে পারবেন। আপনি টেম্পোরারি এমপ্লয়ি, আপনি 12 মাস চাকরি করলেন, আপনার জব কনফার্ম হলো না, আপনি আর্লি মঞ্জুর করতে পারবেন না। আপনাকে আর্লি মঞ্জুর করার আগে তাকে রেগুলার এমপ্লয়ি হিসাবে আহ, আপনি রেগুলার এমপ্লয়ি তালিকাভুক্ত করতে হবে, তার জবটা কনফার্ম করতে হবে। জব ঠিক আছে, কনফার্ম হওয়ার 1 বছর পর স্যার ম্যাচিউর হয় নাকি? মানে আপনি 12 মাস কাজ করলেন, তখন আপনার জব কনফার্ম হলো, তখনই আপনি অ্যানুয়াল লিভ দিতে পারবেন বা ইএল দিতে পারবেন। আপনি 12 মাস কাজ করলেন কিন্তু জব কনফার্ম হলো না, তার প্রফেশনাল পিরিয়ড সামনের দিকে এক্সটেন্ডেড হয়ে গেল, তাহলে তো আপনার প্রফেশনাল অবস্থা, মানে আপনার রেগুলার এমপ্লয়ি না হলে কোনো আর্ন লিভ মঞ্জুর করা যায় না, রেগুলার এমপ্লয়ি না হলে। ঠিক আছে, জি জি স্যার। মনে স্যার। আছে? হ্যাঁ, স্যার বলেন। রেগুলার হইলো, স্যার রেগুলার হইলো। হইলো। হুম। হ্যাঁ, কিন্তু রেগুলার হওয়ার জয়েনিং এর ডেট থেকে 6 মাসে প্রবেশন কাটাইলো, কিন্তু রেগুলার হইলো 6 মাস পরের ডেট থেকে স্যার। স্যার সেই ক্ষেত্রে অ্যানুয়াল লিভটা কি আমরা একদম ফ্রম ভেরি বিগিনিং অফ হ্যাঁ, 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 জয়েনিং কারণ থেকে আপনার ধরবো 12 মাস না? তো সে চাকরি করছে, আপনাদের হয়তো প্রবেশন পিরিয়ড 6 মাস, সে 6 মাসে রেগুলার হলো এবং 12 মাস পরে যাই তার আর্লি মঞ্জুর হলো, তখন আপনি অ্যালাউ করতে পারবেন। ঠিক আছে। জি স্যার। স্যার অ্যানুয়াল হুম। লিভটা স্যার কি স্যার, মানে অ্যানুয়াল লিভটা কি হিসেবে স্যার, মানে আমাদের তো এখানে আর্ন লিভ আছে, সিক লিভ আছে, আর ক্যাজুয়াল আপনার লিভ। আর্ন লিভটাই হচ্ছে এই লেবার আইনে অ্যানুয়াল লিভ, অর্থাৎ অ্যানুয়াল লিভ মানে হচ্ছে আপনি কাজ করে করে অর্জন করবেন। লেবার ল আর্ন লিভ বলে না, অ্যানুয়াল লিভ, এই জন্য ওই জিনিসটাই এখানে অ্যানুয়াল লিভ। ঠিক ও আছে, স্যার, তাহলে আর্ন লিভই হচ্ছে অ্যানুয়াল লিভ। অ্যানুয়াল লিভ, হ্যাঁ, আপনি অর্জন করে, আপনি কাজ করে করে অর্জন করে এটা অ্যাকুমুলেটেড করবেন, এই আর কি। আপনার অনেক ধন্যবাদ। ঠিক স্যার আছে। এখানে 18 দিন বা ওই যেই 18 দিন হচ্ছে চা বাগানে। হম, আহ, চা চ- বাগানে 18 দিন কাজ করলে একদিন অ্যানুয়াল লিভ জমবে। ঠিক এটা আছে, কি শুধু ওয়ার্কিং ডেজ নাকি হলিডে সহ? হলিডে সহ, এখানে ক্যালেন্ডার ইয়ার হলিডে সহ। Okay. এখানে আপনার ওই যে আপনার আপনি হলিডে যেটা উইকলি উইকলি হলিডে, ওটা তো আপনার জব, কারণ আপনাকে 7 দিন কাজ করলে একদিন রেস্ট দিতে হবে না, তো সুতরাং সেটা সহায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি, থ্যাংক ইউ স্যার। আপনি এটাকে ওই যে বছরে থ্রি থ্রি
365 দিয়ে ভাগ করবেন। বুঝতে পারছেন? 18 ÷ 365, তাইলে আপনার কতদিন হবে? ঠিক আছে, এইভাবে অ্যানুয়াল বাইরে, অ্যানুয়াল মানে 365 দিন। আপনার কোথাও কোথাও 12 দিন, কোথাও 14 দিন, কোথাও 18 দিন, কোথাও 11 দিন, তাহলে ওইভাবে ভাগ করতে হবে। ঠিক আছে? স্যার হ্যাঁ, বল। স্যার কেউ যদি ধরেন ফর এক্সাম্পল কালকে মার্চের 15 তারিখ কালকে জয়েন করলো, তার মানে তার হচ্ছে আগাম নেক্সট ইয়ারের মার্চের 15 তারিখ বা 16 তারিখে হচ্ছে 1 বছর হবে, তাই তো স্যার? না, একদিন আগে, 14 তারিখে একদিন পরে দেবে। 14 তারিখ, 15 আচ্ছা। তারিখে জয়েন করলে 14 তারিখে 1 বছর হয়ে যাবে। 1 বছর হবে, তারপর থেকে সে হচ্ছে ইয়ে আর্ন লিভ এর জন্য এলিজিবল হবে, তাই তো স্যার? হুম, 12 কনসিকিউটিভ মান্থ কাজ করতে হবে লেবার আইডি। আচ্ছা, ঠিক আমি আছে? ভাবছিলাম যে ক্যালেন্ডার ইয়ার হচ্ছে পার করলে মনে হয়। আপনার আপনার ক্যালেন্ডার ইয়ার হচ্ছে ক্যাজুয়াল লিভ, সিক লিভ, আর অ্যানুয়াল লিভ হচ্ছে আপনার ডেট অফ জয়নিং থেকে 12 মাস চাকরি করার পরে আপনার ওটা হবে। ওখানে আপনার ডেট অফ জয়েনিং। ঠিক আছে, কনফিউশনটা হওয়ার কোনো সুযোগ নাই। ক্যালেন্ডার ইয়ার আর সিক ধন্যবাদ লিভ স্যার। এবং ওগুলি হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, আর আর্ন লিভ আপনার ডেট অফ জয়নিং থেকে 12 মাস সামনের দিকে। ঠিক আছে, এই যে আপনারা যা বলছেন এখানে, ওই যে আপনার অ্যানুয়াল লিভটা তো পেয়েবল। আপনি লাস্ট বেসিক, আগের মাসের যে বেসিক, আপনার রিটায়ারমেন্টের আগের মাসের বেসিকের হিসাবে আপনার পার ডে অনুযায়ী আপনার যে ওইভাবে ওইভাবে আপনি পেমেন্ট দিবে, যে যে একটু হিসাবে আর কি। বুঝতে পারছেন? জি এনি স্যার। লিভ উইদাউট, হ্যাঁ বলেন। আমি তাহলে স্যার আর্ন লিভ স্যার কিভাবে হিসাব রাখবো? একটা লিখবো আর যে পার ল 60 দিন, মানে 60 দিনের বেশি রাখা যাবে না। আর একটা দিব যে মানে 60 দিনেরটা actual। আপনি আর্ন লিভ বা অ্যানুয়াল লিভে রাখবেন। ঠিক আছে, জি, বাকিটা লিখবেন স্পেশাল লিভ। ওই যে তার জমানো, ওইটা হিসাবটা রাখতে হবে সব অর্গানাইজ। কি হিসেবে স্যার? স্পেশাল লিভ? স্পেশাল লিভ হিসাবে রাখবে, এই আর কি। আচ্ছা ওটা তার আচ্ছা। প্রয়োজনে সে ভোগ করতে পারবে, কারণ ওই লোকটা তো এটা অর্জন করছে। জি আপনি স্যার। পেমেন্টের জন্য আপনি 60 ডে সেগ্রিগেট করলেন, ঠিক আছে, আর জি, বাকিটা যদি তার যদি জীবনে লম্বা ছুটির প্রয়োজন হয় তখন ওখান থেকে আপনি দিতে হবে। দিস থ্যাংক ইজ ইউ দি স্যার। প্র্যাকটিস। ঠিক আছে? জি জি। আর ওই যে, আর কোথায় কি আছে, ম্যাটারনিটি লিভ, ওই যে 16 সপ্তাহ আপনি ডিওডির আগে, 8 সপ্তাহ ডিওডির পরে 8 সপ্তাহ, এখন পর্যন্ত এন আছে। এখানে ছুটিটা একটু বাড়ার জন্য বিভিন্ন লাইনে আলাপ আলোচনা চলছে। বুঝতে পারছেন? ম্যাটারনিটি লিভ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাইট গ্রুপ, বিভিন্ন লেবার অর্গানাইজেশন এবং মালিকদের পক্ষে দরকার শেষে চলছে। ওখানে আগে স্লাইডটাতে একটু কাজ আছে, একটু একটু হিসাবটা এই আর কি। আপনার ওই যে লে অফে, তো ওই যে লে অফ ডিক্লেয়ার করতে হলে আপনাকে 2 মাসের পেমেন্ট দিয়ে লে অফ করতে হবে, এটা আপনারা জানেন লেবার ল, ওই জি লেবার লতে। তারপর লিগ্যাল স্ট্রাইক, এনি লিগ্যাল স্ট্রাইক, লকআউট, এগুলি করতে হলো আপনার আপনাদের পার্টে একটা হচ্ছে স্ট্রাইক, তো এমপ্লয়ি পার্টে আপনাকে নোটিশ দিতে হবে। আমরা চতুর্থ ক্লাসটা কিভাবে লেবার ডিসপিউট সেটেলমেন্ট হয়, কিভাবে অর্গানাইজেশন লেভেলে এবং কিভাবে লেবার কোর্টে, এইটা কাজটা আমরা, এই ক্লাসটা করবো আমাদের 17 তারিখের ক্লাস। কিভাবে মানে লেবার ডিসপিউট অর্গানাইজেশনের সেটেলমেন্ট হয় এবং কোর্টে সেটেলমেন্ট হয়, ওই পদ্ধতিতে আমাদের 17 তারিখে পুরো ক্লাসটা এটাই থাকবে, প্রফেশনালি থাকবে। ঠিক আছে, কারণ আমাদের দেশের অনেক লোক এই জিনিসগুলা কারেক্টলি না জানাতে এগুলি এনফোর্সমেন্ট করতে পারে না। ঠিক আছে, ওই 17 তারিখে ক্লাসটা থাকবে, লিটিগেশন সেটেলমেন্ট থ্রু উইদিন দি অর্গানাইজেশন অ্যান্ড দি লেবার কোর্ট, ডিসপিউট সেটেলমেন্ট। ওই ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন, কারণ আর আমরা ডিসিপ্লিনারি আর ডিসিপ্লিনারি অ্যাকশনের উপরে কি থাকবে স্যার আমাদের ক্লাস? ডিসিপ্লিনারি ডিসিপ্লিন অ্যাকশন? তো ডিসিপ্লিন তো এই পেরোলের মধ্যে পড়ে না, বুঝছেন না? ও তারপরেও আচ্ছা। আপনারা যদি কোশ্চেন করতে চান আপনাদের অর্গানাইজেশনে, কারণ আমি তো গত 28 বছর থেকে ডিসিপ্লিন সেটেলমেন্ট করি, বুঝতে পারছেন না, প্র্যাকটিক্যালি করি। তো সেই কারণে আপনাদের ইয়ে থাকলে আপনারা কোশ্চেন সেশনে কোশ্চেন করতে পারেন। স্যার আপনি কি আলাদা কি এরপর ট্রেনিং করান স্যার ডিসিপ্লিনারি অ্যাকশনের উপর? আমি ওই যে আমাদের যেসব একাডেমি থাকে সেখানে আমি তো অনেক দিন থেকে পড়াই। আমি যখন পাওয়ার বোর্ডে ছিলাম তখন আমি এই ডিসিপ্লিন ওখানে ক্লাস নিতাম আর কি।
ঠিক ডিসিপ্লিন আছে। ক্লাসটা আমাকেই নিতে হতো, কারণ এইচআর এর হেড, অ্যাডমিন হেড, ডিসিপ্লিন তো এক্সিকিউশন করে উনি। উনি জি জি ডিসিপ্লিনারি প্রসেসটা যদি এমপ্লয়িকে আর না করে, কোনটা ডিসিপ্লিনারিতে পড়বে কোনটা ডিসিপ্লিনারিতে পড়বে না, এই জিনিসটা তো আপনার নিজস্ব এমপ্লয়িকে জানাইতে হবে, কেন না? এমপ্লয়ি জি। না জানলে অনেক সময় এমপ্লয়ি বলে স্যার আমি তো জানি না, ঠিক আছে না? তো তা সেই আমাদের স্যার পার্টটা, চাই, আমাদের যদি ট্রেনিংটা চাই তাহলে স্যার আমাদের যে অর্গানাইজার ট্রেনিং এর তাকে বলতে হবে এই তো। হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আর ঠিক ঠিক। ডিসিপ্লিন পার্টে বা আইনগত, মানে এখানে লেবার আইনের 26 এগুলি ছাড়াও প্রত্যেকটা অর্গানাইজেশনের ডিসিপ্লিনারি কতগুলা এসওপি থাকে, স্ট্যান্ডার্ড অপারেটিং ম্যানুয়াল থাকে। কারণ আপনার অর্গানাইজেশনে আপনি কিভাবে এমপ্লয়িকে ডিসিপ্লিন রাখবেন সে বিষয়ে অনেকগুলা এসওপি থাকে। তো এসওপি আবার আপনি এসওপি নিজের মতো করে বানালে হবে না, আইনকে ওবে করে করতে হবে আপনার। ইউ হ্যাভ টু ওবে দি লেবার ল এন্ড দি আদার, সরকারি চাকরিতে বাংলাদেশ চাকরি বিধিমালা মান্য করেই আপনাকে জি জি। ডিসিপ্লিনারি গাইডলাইন তৈরি করতে হবে। আপনি আপনার লকের সাথে, নিজের মতো করে একটা বানাই ফেললেন তাইলে হবে না। না কারণ না আপনি লকের, রাষ্ট্রের, হ্যাঁ আপনার রাষ্ট্রের আইন কানুনকে কোনোভাবে ব্রেক অথবা ব্রিচ করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। জি জি। তারপরে ফেস্টিভ্যালে যে ফেস্টিভ্যাল হলিডে অ্যান্ড কম্পেনসেটরি হলিডে, এই আর কি। ফেস্টিভ্যালে আপনার এই যে একটু আগে বললাম 11 দিন ছুটি, এটা আপনাকে আগেই ভাগ করে নিতে হবে এবং নোটিশ দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর আপনি যদি ফেস্টিভ্যালের দিন কোনো ওয়ার্কারকে কোনো কাজ করা, তার জন্য তাকে 2 দিনের হলিডে দিতে হবে এবং বেতন দিতে হবে ডাবল রেট, ঠিক আছে? আপনি ঈদের দিন একটা লোককে কাজ করাবেন, তাইলে আপনি 2 দিন দিবেন এডিশনাল হলিডে আর ডাবল বেতন দিবেন। তারপরে আবার আজকে ঈদের দিন কাজ করছেন, আরেক দিন ছুটি দিবে, 2 দিনের বেতন দিবে, ঠিক আছে? 2 দিনের বেতন দিতে হবে, তারপরে একদিন ছুটি দিতে হবে, আর 2 দিনের বেতনটা হবে ডাবল রেট। দিস ইজ দি আমাদের দেশের ঈদের দিনের ছুটি। ঈদের দিনে অনেকগুলা সংস্থা যেমন গ্রামীণ ফোন, রবি টবি, অনেক হসপিটাল সবগুলা চালু আছে না, চালু থাকে না, এসেনশিয়াল সার্ভিস, ওদেরকে এই টাকাটা ক্যাশ দিয়ে দেয়, তখন মানুষ খুব আরাম পায়। যে গ্রামীণে মনে করেন একটা ছেলে কাজ করলো 4 ঘন্টা ঈদের দিন, সে যাইতে 12-14 হাজার টাকা পেয়ে যায় ক্যাশ, তখন তার মন ভালো লাগে। ঈদের ঈদের আনন্দ চেয়ে ওই নগদ পাইলে যে আনন্দটা, এই আনন্দটা সব জায়গায় প্র্যাকটিসিং এ ক্যাশ দিয়ে দেয়, কারণ মানুষ তার ঈদের আনন্দটা স্যাক্রিফাইস করে ওয়ার্ক প্লেসে আসছে। তার জন্য তারে পরে 2 দিন ছুটি দিতে হবে, 2 দিনের বেতন দিতে হবে, এবং কম্পেনসেশনটা সাধারণত ক্যাশ দিয়ে দেয় ঈদের দিনের কাজ করলে। তবে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান, হসপিটাল টসপিটালে, সেগুলি তো আমাদের দেশের আইন কানুন অনুযায়ী চলে, রোস্টারে পড়লে। তো ওখানে একটা প্র্যাকটিস হচ্ছে কি বলেন তো? ওই প্র্যাকটিস হচ্ছে এই ঈদে যারা কাজ করছে, এই ঈদে পরের ঈদে ওরা ওরা ছুটিতে যাবে, আর যারা এই ঈদে ছুটিতে গেছে তারা পরের ঈদে কাজ করবে, মানে ভাগ করে দেয়। কারণ এসেনশিয়াল সার্ভিস তো, হসপিটাল তো বন্ধ করে মানুষ ঈদ করতে যাইতে পারবে না, রোগী মরে গেলে হসপিটাল চলবে কেন, ঠিক আছে না? স্যার এই 2 দিন তাকে ছুটি দেবো স্যার, কত দিনের আইনে ভিতরে বলা আছে, লেবার লতে বলা আছে। কত দিনের ভিতরে দিতে হবে স্যার, এমন কোনো এইটা বাধ্যবাধকতা আছে? এইটা এইটা আপনার আমাদের দেশের হলিডের জন্য, হলিডেতে কাজ করাইলে আপনার হলিডের ছুটিটা 10 দিনের ভিতরে অ্যাডজাস্ট করতে হবে, তাইলে সেই গাইডলাইনে থাকতে হবে, বুঝতে পারছেন না? আমাদের, আপনি যদি উইকলি হলিডেতে কাজ করান তাইলে উইকলি হলিডের কম্পেনসেশন কি, আপনি উইকলি হলিডেতে আপনি তাকে একদিন হলিডে, একদিন ছুটি দিবেন, মজুরি দিবেন, তবে এই কাজটা করতে হবে উইদিন 10 ডেজ এর ভিতরে। এটা হলিডের ক্ষেত্রে, মানে উইকলি হলিডের ক্ষেত্রে বলা আছে। আর কম্পেনসেটরি এখানে তাইলে এটা সাধারণত 10 দিনের মধ্যেই, অনেক জায়গায় 30 দিন বলা আছে হিসাব নিকাশের সাথে, কিন্তু 30 দিন তো লম্বা সময়, কারণ 10 দিনের মধ্যেই কাজটা করাই উইকলি হলিডেজ এর মতো। এই যে আপনার 100 সেকশন 104 বলা আছে না, if a worker is deprived of any weekly holiday, provided is that section, she shall be allowed compensatory holidays of equal number of holidays as soon as possible. কিন্তু as soon as possible না, কিন্তু আমাদের শ্রম আইনের 100 বা 101 বা 103-এ বলা আছে উইদিন 10 ডেজ এর ভিতর করতে হবে।
আবার অনেক 3 ডেজ এর ভিতরেও করার একটা অব্লিগেশন আছে মনে হয়, এই আর কি। আমি এটা একটু 1 মিনিট আমি 1 মিনিটে দেখি। এটা লেবার রুলসে এটা ক্লিয়ার করা আছে, লেবার রুলসে এটা ক্লিয়ার করা আছে কম্পেনসেশন হলিডে। এটা আপনার এই যে আমি এখানে ডাইরেক্ট আছে, এটা রুলস এর 101 ধারা। আপনি যদি সাপ্তাহিক ছুটি না দিয়ে কাজ করান তাহলে 3 দিনের মধ্যে করতে হবে। সা- ঠিক আছে, 3 কর্মদিবসের মধ্যে এটা প্রধান সাপ্তাহিক ছুটি, তার একদিন ছুটি দিতে হবে। আর সাপ্তাহিক ছুটি প্রদান না করে শ্রমিককে একাধারে 10 দিনের বেশি কাজ করানো যাবে না। তাহলে পরিষ্কার হলো, 3 দিনের ভিতরে এটা অ্যাডজাস্ট করতে হবে। শ্রমবিধির 101 ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি। ঠিক আছে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, আপনাকে আপনার জিনিসটা আইনের আপনার প্র্যাকটিসিং সাইড থেকে দেখেন। আপনি একজনকে সাপ্তাহিক ছুটি দিলেন না, তাইলে তাকে আপনি 10 দিনের একটানা 10 দিন কাজ করাতে পারবেন না, আপনাকে একদিন ছুটি দিতে হবে। অর্থাৎ ওই 7-এর লগে 3 যোগ হলে 10 দিন হলো, অর্থাৎ 3 দিনের ভিতরে আপনি তার হলিডেটা দিয়ে দিবেন। তাইলে এখানেও যদি কোনো গাইডলাইন না থাকে ফেস্টিভ্যাল বোনাসের ক্ষেত্রে, তাইলে সেটা এই যে আমাদের যে শ্রম বিধিমালা 101, সেটা আপনি অনুসরণ করতে পারেন। তবে থ্যাংক ইউ সাধারণত স্যার। এরকম এরকম সুবিধা, হ্যাঁ, ওয়ার্কিং ডেতে কাজ করলে আহ, মানুষকে ওই যে 2 দিনের বেতন ওভারটাইম করে দিয়ে দিলে মানুষ আর আমাদের দেশে প্র্যাকটিসে আর ছুটি চায় না। কারণ মালিকের লগে বেশি বার্গেনিং করলে চাকরি তো ঝুঁকিতে পড়ে। বুঝতে পারছেন না? আমাদের দেশে তো মালিকরা ওয়ার্কিং প্লেস ডমিনেট করে তাদের নিজস্ব ইয়ের মতো। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের দেশে তো অতটা লেবার বার্গেনিং এজেন্ট অত স্ট্রং না। সুতরাং সেই ক্ষেত্রে টাকা দিয়ে দিলে লেবার ওয়ার্কাররা খুশি হয়ে যায়। ঠিক আছে, পরে আছে আর স্লাইড। স্যার আমাদের আনলিভ এনক্যাশমেন্ট। স্যার ম্যাটারনিটি লিভটা কি স্যার, আপনি তো বলে দিয়েছেন স্যার ম্যাটারনিটি লিভটা। ম্যাটারনিটি লিভ কি সামনে থাকতে পারে? ম্যাটারনিটি লিভ 16 সপ্তাহ এখন পর্যন্ত আইনে আছে। আচ্ছা ডিওডি, ডেট অফ ডেলিভারির আগে 8 সপ্তাহ, ডেট অফ ডেলিভারির পরে 8 সপ্তাহ, এখন পর্যন্ত 16 সপ্তাহ প্রভিশন আছে। এটা বাড়ার সম্ভাবনা আছে কিছুদিন, এই আর কি। বুঝতে পারছেন? আর মেটার্নিটি নিয়েই তো সবচেয়ে বড় হাঙ্গামা। গার্মেন্টস এর মোর দেন 80% পিপল ওয়ার্কার আর উমেন। সুতরাং জি মেটার্নিটির বড় স্টেক হোল্ডার হচ্ছে আমাদের বিজিএমই, কারণ তাদের ওয়ার্কিং ফোর্সের 80% হচ্ছে ওমেন। ঠিক আছে, মেটার্নিটি নিয়ে তো ওরা আসলে খুবই কঠিন অবস্থার মধ্যে আছে। আর ম্যাটারনিটি তো কনস্টিটিউশনাল লিভ মানুষকে, এবং এই ম্যাটারনিটি এমন একটা লিভ যেটার সাথে আর কোনো লিভের সাথে যোগ করা যায় না। জি ম্যাটারনিটি আপনি প্রেগন্যান্ট হচ্ছে, আপনি ম্যাটারনিটি দিতে হবে। তবে ওদের মনে হয় লেবার লতে মনে হয় ওখানে 6 মাস চাকরির একটা প্রভিশন রাখছে, কেন না? 6 মাস চাকরি হলে লেবার লিভ ওয়ার্কারের দিতে হয়, এরকম একটা প্রভিশন আছে। আর 2টা বাচ্চার ক্ষেত্রে এটা আমাদের সামনের ক্লাসে সম্ভবত আছে। Maternity is a huge concern for the BGMA and BKMA. আর আর্লি এনক্যাশমেন্ট হচ্ছে লাস্ট বেসিক দিয়ে আপনি 30 দিয়ে ভাগ করে আপনি ওই যে কদিন ম্যাচিউড আছে 60 ডেজ ওই করে এনক্যাশমেন্ট করবেন। তো এইগুলি এনক্যাশমেন্ট করতে হয় আপনার কোন সময়? যখন এমপ্লয়ি চলে যায়। কারণ এগুলি হচ্ছে সার্ভিস বেনিফিট। আর্লি এনক্যাশমেন্ট এটা একটা সার্ভিস বেনিফিট। এমপ্লয়ি রিটায়ারমেন্ট করে যাওয়ার সময় যায়, অথবা এমপ্লয়ি একটা সার্টেন লেভেলে রেজিগনেশন দিয়ে গেলেও তার যতটুকু ম্যাচিউরিটি আছে ততটুকু 30 দিনের ভিতরে ভিতরে সেটেলমেন্ট করে দেওয়ার অব্লিগেশন আছে 30 ডেজ এর মধ্যে। ঠিক আছে।
স্যার পার কোনো কোনো প্রতিষ্ঠানে স্যার একটু বলি, কোনো কোনো প্রতিষ্ঠানে স্যার বছর বছর শেষে আর্নলি হ্যাঁ এনকেশমেন্ট হ্যাঁ, করে। সেটা হচ্ছে অর্ধেকটা আপনি 50% এনকেশমেন্ট করতে পারবেন। জি স্যার, এটা অর্ধেকটা একটা স্যার। সুবিধা, এটা একটা সুবিধা। 50% ইনভেস্টমেন্ট করলে আপনার ওই যে আপনি আগে ভোগ করে ফেললেন 50%, আর 50% জমা থাকলো, তাতে আপনার সুবিধাটা ভালো। তবে এই বছরে একবার আপনি 50% এনকেশ জমার 50% এনকেশমেন্ট করতে পারবেন। এটা ভালো। এটা আমি পাওয়ার বডি পাইছি, এই আর কি। ঠিক আছে, এটা আছে। ফিফটি পরীক্ষা এক্সাম। পার্সেন্ট বছরে একবার আপনার জমার অর্ধেক বিক্রি করে ফেলতে পারে। এটাকে অফিসে বলে ছুটি বিক্রি। ঠিক আছে। এক্সাক্ট স্যার। হ্যাঁ, তো জি স্যার, ঠিক ঠিক আছে। বলেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ছুটি বিক্রি। আর হচ্ছে আপনার কোনো ছুটি নাই, সব ছুটি আপনি খাইয়ে ফেলছেন, তাহলে আপনি, আপনার ছুটি দরকার, আপনাকে ওই যে লিভ উইদাউট পে দিবে। লিভ উইদাউট পে হলে আপনার বেতন কাটা যাবে। বেতন কাটা যাবে থেকে আপনার বেসিক থেকে। আপনি যদি 2 দিন লিভ উইথ পে থাকেন, তাহলে 2 দিনের বেসিক কাটা যাবে। অন্যগুলো আপনার অন্যান্য ফ্যাসিলিটিস গুলো আপনার থাকবে, ওগুলি থাকবে না। অনেক অর্গানাইজেশন কি গ্রস পে এর উপরে উইদাউট পে কাটে না, শুধু বেসিক। বেসিক থেকে বেসিককে 30 দিয়ে ভাগ করে, 31 না, 30 দিয়ে ভাগ করে আপনি যে কদিন লিভ উইদাউট পে আছে সেই পরিমাণ স্যালারি ডিডাকশন করবে, যেহেতু আপনার আর কোনো ছুটি জমা নাই। ঠিক আছে, লিভ উইদাউট পে, আপনার আর কোনো ছুটি জমা নাই, কিন্তু আপনার ছুটি দরকার, আপনি বিনা বেতনে ছুটি নেবেন। এটা অফিসিয়াল টার্ম হচ্ছে বিনা বেতনের ছুটি। তো বিনা বেতনে আপনি কোন জায়গায় কাটবেন? বেসিক থেকে ডিডাকশন করবেন, বেসিক। ঠিক আছে। হ্যাঁ, এরপরে আর স্লাইড আছে? আচ্ছা, 11টা, আজকে তো একদম 11টা টু 11টা সমান হয়ে গেল, এই আর স্যার কি। বেসিক হ্যাঁ থেকে বলেন। স্যার বেসিক থেকে কাটবে নাকি গ্রস থেকে কাটবো স্যার? বেসিক থেকে কাটবে, আইনে বলা আছে বেসিক। বেসিক ও ইজ দি মাদার অফ অল বেনিফিট। বেসিক থেকে আপনার সমস্ত, বেসিক থেকে বোনাস হবে, বেসিক থেকে ট্যাক্স হবে, বেসিক থেকে। বেসিক ইজ দি মাদার অফ অল বেনিফিট, অল ডিডাকশন। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর গ্রস আরেকটা থেকে, কোয়েশ্চেন। গ্রস থেকে কাটলে কি হবে? মালিকের লাভ হবে আর কি, কাটতেছে তো, এই আর কি। আচ্ছা। যেসব যেসব পেরোল ম্যানেজার মালিকের বেশি ভক্ত, তারা ওই গ্রস থেকে কাটে আর কি। আর আমাদের দেশের সব এমপ্লয়িরা তো আপনারা ট্রেনিং দেন না, তো সুতরাং সেই ক্ষেত্রে তার সেই বেচারা বা বেচারি সেটা তো জানে না। তো সুতরাং জি, তাকে আপনি, মানে তাকে আপনি ঠকাচ্ছেন আর কি, এই আর কি। ঠিক। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের কালকে স্যার আবার না। একটা বিষয় ছিল স্যার, সেটা হলো স্যার আমাদের ওই যে ওভার বলেন টাইম বলেন। ক্যালকুলেশন, এটা কি স্যার নেক্সট ক্লাসে করানো হবে কিনা স্যার? ওভার টাইম ওভার টাইম ক্যালকুলেশন। ক্যালকুলেশন তো বলেই দিলাম। জি স্যার। ওভার টাইম ক্যালকুলেশনে দৈনিক মজুরির 1/8, উইকলি হচ্ছে 1/48, আরেকটা স্যার 1/200 মান্থলি হচ্ছে একটা এক বলছিলেন বাই কত? 208 হ্যাঁ, জি স্যার। তাইলে আপনি যা হবে, ওয়ার্কিং ওয়ার্কারদের তো ডাবল পেমেন্ট, যা প্রতি ঘন্টায় যত ঘন্টা কাজ করছে যেই টাকা আসলে সেটাকে 2 দিক পূরণ করে তার জি স্যার। বেতনের সাথে, পে স্লিপের সাথে তাকে ধরাই দিবেন ওভার টাইম ফিগার। জি তার যখন আপনার এক্সেল শিটে ওভার টাইম ফিগার মধ্যে ওই ফিগারটা বসে তার ফাইনাল পেমেন্ট দিয়ে দিবেন। জি স্যার। ঠিক স্যার আছে। এটা ঠিক আছে স্যার, আপনার এখানে স্যার ওভার টাইমে কোনো স্লাইড আছে স্যার? হ্যাঁ, ওভার টাইমের স্লাইড এখানে, আহ, আমাদের ওভার টাইম হিসাবের পদ্ধতি আপনার ওই যে লেবার রুলস এর 102, একেবারে স্পষ্ট বলা, রুলস রুলস লেখা রাখেন, লেবার রুলস 102, রুলস 2015 যে রুলস 102-তে হিসাব করে দেয়া আছে, একদম যোগ বিয়োগ গুণ ভাগ। আচ্ছা। এটাকে বাংলায় বলে অধিকাল বা অধিকাল, মানে ওভার টাইম মানে বাংলাটা অধিকাল বাংলা। এই জন্য অনেকে, এই রেবাল রুলস এর একটা সমস্যা হচ্ছে, রেবাল রুলস এর ইংরেজি ভার্সন এখনো সরকার করে নাই। এই জন্য এই অধিকাল মানে হচ্ছে, এখানে আপনারা বুঝতে পারেন, অধিকাল মানে ওভার টাইম। ঠিক আছে, আমি যেটা বলছি, আর যদি আপনি হিসাব না করতে পারেন, আপনার বেসিক একদম আমি হিসাব করে দিই, বেসিক 4800 টাকা। ঠিক আছে, 4800 টাকা ডিভাইড বাই 208, তাইলে আপনি 1 ঘন্টার মজুরি পাইলেন। ওই লোকের আপনার রেজিস্টার থেকে দেখা গেল 10 ঘন্টাও বাজে আছে, যেই টাকা আসলো সেই টাকাটি 10 দিয়ে পূরণ করে ইন্টু 2, ইন্টু 2 লেভেল হতে ডাবল পেমেন্ট, ইন্টু 2 দিয়ে আপনি ওটি এক্সেল শিটের ওভার টাইম অ্যালাউন্সের ফিগারের মধ্যে ওই টাকাটা বসাই পেমেন্ট দিয়ে দিবে। আর কোনো কোশ্চেন আছে? হ্যালো? হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আনোয়ার,
জি স্যার, থ্যাংক ইউ সবাইকে, হ্যালো। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।